আমরা সায়েন্স ফিকশন মুভিগুলিতে তো অনেক দেখেছি যে কিভাবে মানুষ অন্য কোনো গ্রহে গিয়ে বস্তি তৈরি করে সেখানে থাকে, কিন্তু এটার সায়েন্স ফিকশন ছবি হয়ে থাকবে না, বরং খুব তাড়াতাড়ি এটা সত্যি হতে যাচ্ছে। 2017 নাসার চেয়ারম্যান বিল নেলসন অ্যানাউন্স করেন যে অ্যাপোলো মিশনের 50 বছর পর গিয়ে এখন আবার মানুষ চাঁদে যাবে 3-4 বছরের মধ্যে এই আর্টেমিস মিশনটির মাধ্যমে। কিন্তু এবার শুধুমাত্র চাঁদে পা রাখার জন্য নয়, এবার সেখানে বস্তি তৈরি করবার পরিকল্পনা রয়েছে নাসার। এবং আপনি হয়তো জানেন না, কিন্তু 2022-তেই এই মিশনের যে প্রথম রকেটটি তা অলরেডি পাঠানো হয়ে গিয়েছে চাঁদে। কিন্তু এখন প্রশ্ন তো এটাই যে হঠাৎ নাসা চাঁদে কেন যেতে চায় এবং চাঁদে গিয়ে বস্তিও কেন তৈরি করতে চায় এবং কিভাবে এই মিশনটি করা হবে। শুধু এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে যে নাসা আরো বড় কিছু করবার প্ল্যান করছে। পৃথিবী থেকে 2000 লক্ষ কিলোমিটার দূরে নাসার চাঁদের এই আর্টেমিস মিশনটি সেই বড় মিশনটিরই একটি অংশ। এগুলি সম্বন্ধে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। 1945-এর দিকে ইউএস এবং ইউএসএসআর মধ্যে একটি বড় যুদ্ধের শুরু হয়। কিন্তু আপনি যেমন যুদ্ধ ভাবছেন সেটা কিন্তু তেমন যুদ্ধ নয়, বরং কে কার থেকে সব থেকে শক্তিশালী বা টেকনোলজির মাধ্যমে কে সবার আগে এগিয়ে রয়েছে এগুলি নিয়ে, কে সবার আগে ব্রহ্মাণ্ডকে এক্সপ্লোর করবে, প্রথমে চাঁদে কে নিজের পা রাখবে সবার আগে, এগুলি নিয়েই ইউএসএসআর যুদ্ধের কম্পিটিশনে নেমে যায়। এই দুই দেশ সবকিছু করতে রাজি ছিল এই কম্পিটিশনকে জেতার জন্য। না তাদের পরোয়া ছিল টাকার, না তাদের পরোয়া ছিল অ্যাস্ট্রোনটদের জীবনের। এই কারণেই তো ইউএসের অ্যাপোলো 1 মিশন, যে ফার্স্ট মিশনটা ছিল অ্যাপোলোর, সেখানে 21 জন অ্যাস্ট্রোনট নিজের জীবন হারায় আগুনের ছাই হয়ে। এখন যে ত্রিভুজ আকৃতির কমান্ড মডিউলটা দেখছেন ঠিক এটার মধ্যে। এবং অবশেষে ইউএসএ এই কম্পিটিশনটা জিতে যায় নীল আর্মস্ট্রংকে চাঁদের মাটিতে পাঠিয়ে। কিন্তু 1972-এ লাস্ট মানুষকে চাঁদে পাঠিয়ে নাসা এটা বুঝতে পারে যে এভাবে মানুষদের চাঁদে পাঠিয়ে কোনো লাভ হবে না দেশের। একদিকে এত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তো যাচ্ছেই, অপরদিকে এটারও কোনো গ্যারান্টি নেই যে আবার কোন দিন কোন একটি বড় বিপদ ঘটে অ্যাস্ট্রোনটদের সাথে অ্যাপোলো 1 মিশনের মতো। এবং ঠিক এই কারণগুলির জন্যই অ্যাপোলো মিশনের সমাপ্তি এখানেই ঘটে। নাসার 50 বছর হয়ে যায় শেষবারের মতো 1972-এ অ্যাস্ট্রোনটদের চাঁদে পৌঁছানোর পর। কিন্তু আর দেরি নয়, নাসা আবার পা রাখতে চলেছে চাঁদের মাটিতে এই আর্টেমিস মিশনটির মাধ্যমে। আর্টেমিস মিশনের লক্ষ্য এটাই যে 2026-এ প্রথম মহিলা এবং একজন পুরুষকে চাঁদের মাটিতে নামানো। কিন্তু এবার অ্যাস্ট্রোনটে সেখানে আগের অ্যাপোলো মিশনগুলির মতো ঘুরবার জন্য পাঠানো হবে না, বরং মাটিকে পরীক্ষা করার জন্য সেখানে পাঠানো হবে। কারণ নাসার প্ল্যান 2028-এর মধ্যেই সেখানে নাসা একটি বেস তৈরি করবে, অর্থাৎ একটি বস্তি তৈরি করবে। স্ক্রিনে যে এখন আপনি এই বড় গর্তটি দেখতে পাচ্ছেন, এখানেই সে বেস বা বসতিটি তৈরি করা হবে এবং একে স্কেলটন ক্রেটার বলা হয়, যা 20 কিলোমিটার বড় এবং 3 কিলোমিটার গভীর। ভেবে দেখুন, মানুষের দ্বারা তৈরি একটি বসতি চাঁদের এই ঘন কালো একটি গর্তের মধ্যে থাকবে। কিন্তু নাসা এমন কি দরকার পড়লো চাঁদের এই গর্তটির মধ্যে বসতি তৈরি করবার? এবং ভবিষ্যতেও নাসা আরো কি করতে চায় চাঁদে? দেখুন, নাসার সায়েন্টিস্টরা এটা বের করতে পেরেছে যে চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে স্বর্ণ, হীরা এবং অন্যান্য অমূল্য ধাতুগুলি রয়েছে। কিন্তু এগুলি ছাড়াও অন্য কোনো গ্রহে যদি সব থেকে কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি জিনিস থাকে, সেটা হলো জল। কেননা জল পান করতে তো লাগবেই, কিন্তু ফসল উৎপাদন করতেও এটা খুবই জরুরি। কিন্তু জল সব থেকে বেশি কাজে লাগবে রকেটের ফিউল তৈরি করাতে। দেখুন, জলকে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে লিকুইডে পরিবর্তন করা যায়, তখন এই লিকুইডটি রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা যাবে। এবং এটা যদি সফল হয়, আপনি বিশ্বাস করবেন না, নাসার কোটি কোটি টাকা বেঁচে যাবে। কিভাবে? দেখুন, নাসা যদি এই ফিউলটা পায়, তাহলে যে পৃথিবী থেকে পাঠানো চাঁদে রকেটটা আবার পৃথিবীতে পাঠাতে পারবে এবং এটা খুবই উপযোগী হবে পৃথিবী থেকে চাঁদে আসার জন্য। নাসার একটি রিসার্চে জানা যায় যে এই স্কেলটন ক্রেটারের নিচে হয়তো অনেক অনেক জল বরফ রূপে জমা রয়েছে। যদি এই জল সত্যি চাঁদে থাকে, তাহলে এই জল রকেটের জ্বালানির একটি বড় রিসোর্স হতে পারবে। এবং নাসা তো এটাও বলে যে সেখানে নাকি 600 মিলিয়ন থেকে শুরু করে 1 বিলিয়ন মেট্রিক টন পর্যন্ত লুনার আইস আছে, যা ভবিষ্যতের মুন মিশনগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এটার সাথে সাথে নাসার যে সামনে আসা বড় মিশনটি রয়েছে, যার সম্বন্ধে আপনাদের বললাম আর একটু আগে, এই মিশনটিতেও এই জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা সম্বন্ধে আমি আরেকটু পরে বলছি আপনাদের। কিন্তু জল পেয়ে গেলেও যাতে একটি বেস বানানো একদমই সহজ হবে না, এবং এটা করার জন্য বৈজ্ঞানিকদের অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর্টেমিস মিশনে 4টি মেইন কম্পোনেন্ট রয়েছে। প্রথমটা হলো স্পেস লঞ্চ সিস্টেম, অর্থাৎ এসএলআর। এবং এই এসএলআর
রকেটটি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী একটি রকেট, যা স্পেস ক্রাফটকে পৃথিবীর অরবিটের উপর পাঠাবে। দ্বিতীয় ভাগটি হবে ওরায়ন স্পেস ক্রাফট, যা অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানোর কাজ করবে। এবং তৃতীয় কম্পোনেন্টটি হলো লুনার গেটওয়ে। এটা হলো এক ধরনের ছোট একটি স্পেস স্টেশন, ঠিক আমাদের পৃথিবীতে পরিক্রমণ করা যে স্পেস স্টেশনটি রয়েছে সেটারই মতো, কিন্তু এটা এই স্পেস স্টেশন থেকে অনেক ছোট চাঁদের। এটা এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যে চতুর্থ কম্পোনেন্টটি রয়েছে তা হলো হিউম্যান ল্যান্ডিং সিস্টেম, এবং এই কম্পোনেন্টটি অ্যাস্ট্রোনটদের চাঁদের মাটিতে পৌঁছাবে। চলুন তাহলে এবার দেখে নিই আর্টেমিস মিশনটিকে কিভাবে সফল করা হবে। আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশনেই অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানো সম্ভব নয়, কারণ দেখুন এই ধরনের মানব মিশনগুলিতে খুবই রিস্ক থাকে অ্যাস্ট্রোনটদের জন্য। তাই অ্যাস্ট্রোনটদের রকেটে বসানোর আগে সেই রকেটটিকে ভালোভাবে পরীক্ষা করা হয় অ্যাস্ট্রোনট ছাড়াই, এবং সেই পরীক্ষাতে যদি সেই রকেটটা টিকে যায় তাহলেই পরবর্তী মিশনে মানুষকে পাঠানো হয়। এবং এই আর্টেমিস মিশনটাতেও ঠিক এভাবেই টেস্ট করা হবে। আর্টেমিস মিশনের প্রথম ফেজে 3টি মিশন করা হবে, যেখানে আর্টেমিস 1 একটি টেস্ট ফ্লাইট, এবং এটার মধ্যে ওরায়ন স্পেসক্রাফটটি আছে যা রকেটটি পৃথিবীর অরবিটের উপরে পাঠাবে। কিন্তু এটার মধ্যে কোনো মানুষ থাকবে না, যেমন আমি আপনাদের প্রথমে বললাম, কারণ এটি একটি টেস্ট ফ্লাইট, তাই এটার মধ্যে মানুষ থাকতেই পারে না। এটা শুধু নিশ্চিত করার জন্য যে মানুষের দ্বারা রকেটগুলি পাঠানো হবে সেগুলি সেফ থাকবে কিনা এটা দেখার জন্য। এবং এটা দিয়ে 13টি ছোট ছোট স্যাটেলাইট লঞ্চ করা হবে। এমনকি 2022-এ এই আর্টেমিস 1-এর যে রকেট মিশনটি তা কমপ্লিটও করা হয়ে গিয়েছে সাকসেসফুলি এটা চাঁদেও পৌঁছেছে। আর্টেমিস 1 সফল হয়ে গিয়েছে, মানে এখন হলো আর্টেমিস 2-র সময়। কিন্তু এটা খালি যাবে না, এটার মধ্যে অ্যাস্ট্রোনট থাকবে। এই মিশনটির লক্ষ্য হলো অ্যাস্ট্রোনটদের লাইফ সাপোর্ট সিস্টেমকে পরীক্ষা করা এবং ভবিষ্যতের মানব মিশনগুলি ঠিকভাবে কাজ করবে কিনা এটা নিশ্চিত করার জন্য। এই মিশনটিতে 4 জন অ্যাস্ট্রোনট চাঁদে যাবেন এবং চাঁদের অরবিটে ঘুরে 4 দিন পরে আবার পৃথিবীতে চলে আসবে। ওরা আর চাঁদে নামবে না। এবং ফাইনালি আর্টেমিস 3-কে লঞ্চ করা হবে, যেখানে একজন মহিলা প্রথমবার চাঁদের মাটিতে পা রাখবে এবং এরই সাথে 50 বছরের একটি লম্বা অপেক্ষার পর আবার চাঁদে মানুষ পৌঁছাবে। আর্টেমিস 3-কে 2024-এর কয়েক মাসের মধ্যে লঞ্চ করবার কথা ছিল, কিন্তু কিছু সমস্যা আসার ফলে এটাকে ডিলে করে দেওয়া হয় এবং এখন এক্সপেক্ট করা হচ্ছে যে আর্টেমিস 2-কে 2026-এ লঞ্চ করা হবে। আর্টেমিস মিশনে যে স্পেস লঞ্চ সিস্টেমটি রয়েছে, যা SLSও বলা হয় যাকে, তা 2011 থেকে ডেভেলপ করা হচ্ছে। এবং নাসা অ্যানাউন্স করে এটাও বলে যে এই লঞ্চ সিস্টেমটি নাকি পৃথিবীর সবথেকে শক্তিশালী রকেট লঞ্চ সিস্টেম, এবং কোনো দেশ আগে কখনো এই ধরনের লঞ্চ সিস্টেম ব্যবহার করেনি, এবং নাসা নিজেও এটা কোনোদিনও ব্যবহার করেনি। এবারই প্রথমবার এত শক্তিশালী একটি রকেট লঞ্চ সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এবং এটা শক্তির আইডিয়া আপনি এটা থেকে লাগাতে পারবেন যে এই রকেট একটি 32 তলা বিল্ডিংকে উপড়ে ফেলে দেওয়ার শক্তি রাখে। SLS এর কাজ হবে ওরায়ন স্পেসক্রাফটকে পৃথিবীর অরবিটে নিয়ে যাওয়া, এবং পৃথিবীর অরবিটে যাওয়ার পরেই ওরায়ন স্পেসক্রাফটের আসল কাজ শুরু হবে। এই স্পেসক্রাফট 3টি ভাগকে মিলিয়ে বানানো হয়েছে, যেখানে প্রথমটা হলো ক্রু মডিউল। এখানে 6 জন অ্যাস্ট্রোনট থেকে কাজ করবে ডিপ স্পেস ট্রাভেল করার সাথে সাথে। আর্টেমিস 3 স্পেসক্রাফটে বেশি অ্যাস্ট্রোনটদের জন্য জায়গা নেই, শুধুমাত্র 4 জন অ্যাস্ট্রোনটই এটা দিয়ে যেতে পারবে। এই রকেটটির দ্বিতীয় ভাগটি হলো সার্ভিস মডিউল, যেখানেই অ্যাস্ট্রোনটদের লাইফ সাপোর্ট সিস্টেমটি রয়েছে। সার্ভিস মডিউলের কাজ হবে প্রয়োজনীয় প্রেসার এবং অক্সিজেনের পরিমাণকে মেনটেন করে রাখা। এটার সাথে সার্ভিস মডিউলে একটি ইঞ্জিনও আছে যাকে ডিপ স্পেসে অপারেট করা হবে। এর সাথে ওরায়নের তৃতীয় ভাগটি হলো অ্যাবোর্ট সিস্টেম, এবং এটা অ্যাস্ট্রোনটদের সেফটির জন্য কাজ করবে। ধরুন বাই চান্স পৃথিবী থেকে পৃথিবীর অরবিটে যাওয়ার সময় যে মেইন রকেট রয়েছে তার মধ্যে কোনো গন্ডগোল ঘটলে তখন এই অ্যাবোর্ট সিস্টেমটি রকেট থেকে আলাদা হয়ে অ্যাস্ট্রোনটদের জীবন বাঁচাতে পারবে। যেহেতু ওরায়নের কাজ অরবিট পর্যন্তই, তারপর অরবিট থেকে উপরে যাওয়ার পর এই অ্যাবোর্ট সিস্টেমটিকে স্পেসক্রাফট থেকে আলাদা করে দেওয়া হয় লোড কম করার জন্য। এবং এখান থেকেই স্পেসক্রাফটটি চাঁদের জন্য গলির বেগে রওনা দেবে। ওরায়ন স্পেসক্রাফট এখন চাঁদের কাছে তো পৌঁছে যাবে, কিন্তু এখনও ওরায়ন নিজের সাথে যে ল্যান্ডার সিস্টেমটি রয়েছে তা নিয়ে যাবে না, কারণ SpaceX আরও আগেই ল্যান্ডারটিকে চাঁদের কাছে প্লেস করে দেবে। তখন হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সাথে অ্যাস্ট্রোনটদের স্পেসক্রাফটটি ডক করবে। তখন সেই হিউম্যান ল্যান্ডিং সিস্টেমটিতে 2 জন অ্যাস্ট্রোনট সেখানেই থাকবে এবং বাকি 2 জন ল্যান্ডিং সিস্টেম দিয়ে চাঁদের মাটিতে নামবে। সেই 2 জন অ্যাস্ট্রোনট চাঁদে থেকে 1 সপ্তাহ ধরে রিসার্চ করবে, এবং রিসার্চ শেষ হওয়ার পর আবার ল্যান্ডিং সিস্টেমটির মাধ্যমে ওরায়নে চলে যাবে, এবং এখান থেকেই ওরায়ন পৃথিবীর জন্য রওনা দেবে আবার। কিন্তু সবকিছু এখানেই শেষ নয়, এটা তো নতুন একটি যুগের শুরু মাত্র। আসলে চাঁদে বস্তি তৈরি করার জন্য সবার আগে চাঁদের পাশে একটি ছোট স্পেস স্টেশন বানানো হবে, এবং এই স্পেস স্টেশনটি কিছুটা ISS এর মতো, যেটা পৃথিবীর পাশে আছে, কিন্তু এটা থেকে অনেক ছোট এই স্পেস স্টেশনটি। এবং এই স্পেস স্টেশনটির নাম হবে গেটওয়ে, যা ভবিষ্যতে চাঁদে হওয়া মানব মিশনগুলির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতের মিশনগুলিতে পৃথিবী থেকে আসা স্পেস ক্রাফটগুলি গেটওয়ের মধ্যে ডক করবে, এবং সেখানে থেকেই অ্যাস্ট্রোনটরা রিসার্চ করবেন
এবং আগে থেকেই এই গেটওয়ের মধ্যে ল্যান্ডিং সিস্টেমও থাকবে এবং এটার ব্যবহার করে ভবিষ্যতের অ্যাস্ট্রোনটরা চাঁদে নামবে এবং এটার সাহায্যেই 2028-এ লুনার বেসও তৈরি করা হবে চাঁদে। কিন্তু এগুলির থেকেও নাসার যে সব থেকে বড় প্ল্যান সেটা হলো মঙ্গল। হ্যাঁ, আমি মানছি চাঁদ হয়তো পৃথিবী থেকে অনেক কাছে মঙ্গলের তুলনায়, এবং নাসাও হয়তো বলছে যে সেখানে জল থাকতে পারে, কিন্তু দেখুন সেখানে জল আছে কি নেই তার কোনো শক্ত প্রুফ এখনো পায়নি নাসা। এবং চাঁদে কোনো আবহাওয়াও নেই, উপর থেকে মধ্যাকর্ষণ শক্তিও নামমাত্র আছে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে বিষয়টা অনেক আলাদা, কারণ দেখুন মঙ্গলে একটি পাতলা আবহাওয়া এখনো আছে এবং সেখানে খুব ভালো পরিমাণে মধ্যাকর্ষণ শক্তিও আছে। এবং উপর থেকে সায়েন্টিস্টরা এটা নিয়ে 100% শিওর যে মঙ্গলে খুবই বিশাল পরিমাণে বরফ রয়েছে যা গলিয়ে জল নেওয়া যাবে সেখান থেকে। এখন বলার জন্য অনেক কিছুই আছে যে মঙ্গল কেন ভালো বসবাস করার জন্য চাঁদের থেকে, কিন্তু আমি সেদিকে আর যাচ্ছি না, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু শেষে এটাই বলবো যে চাঁদে এই বেস ক্যাম্পটি তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে পৃথিবীর মতো মঙ্গলেও একটি মানুষের বসতি তৈরি করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার টেস্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা এতটুকু দেখার জন্য, এবং এটার উপর যদি আপনার কোনো মত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।